নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দের লেখা গল্প দ্বিতীয় শৈশব। খুব বুড়ো বয়সে অনেকের যেন ছেলেবেলা ফিরে আসে। বুদ্ধিরামের বুড়ি কাকির শেষ বয়সে এক জিভের আস্বাদ ছাড়া আর কিছু চাহিদা ছিল না, আর কাঁদা কাটা ছাড়া নিজের দুঃখ কষ্টের কথা কাউকে জানাবারও আর কোনো উপায় হাতে ছিল না। চোখ, কান, হাত, পা সমস্ত ইন্দ্রিয় জবাব দিয়ে দিয়েছে। বাড়ির লোকে তার ইচ্ছার বিপরীতে কাজ করলে কিংবা খাবার সময় উত্তীর্ণ হয়ে গেলেও খেতে না পেলে, কি বাজার থেকে ভালো মন্দ এলো অথচ ওর পাতে না পড়লে, মাটিতে পড়ে পড়ে কেঁদে ভাসানো ছাড়া বুড়ি কাকির আর গতি ছিল না। আর কান্নাকাটি মানে মামুলি ফোঁপানি কান্না নয়, সে কপাল চাপড়ে গলা ফাটিয়ে পাড়া জাগিয়ে কান্না। বিধবা হয়েছে, সেও অনেক কালের কথা। সমত্ত ছেলেটা বলা নেই ক নেই হঠাৎ মরে গেল। নিজের বলতে এক ভাসুরপো, তার নামেই সব সম্পত্তি লিখে দিয়েছে। সম্পত্তি লেখানোর সময় ভাসুরপো অনেক লম্বা চওড়া প্রতিজ্ঞা করেছিল। তা ওরকম আড়কাটির দালালরাও কুলিদের অনেক 12 হাত ছাতার কুঁড়ো দেখিয়ে থাকে। সম্পত্তি থেকে বছরে কিছু না হোক 150-200 টাকা আয় হয়, অথচ বুড়ির ভরপেট খাওয়াও সময় মতন জোটে না। এই অবস্থার জন্যে বুড়ির ভাসুরপো পণ্ডিত বুদ্ধিরামই দায়ী না তার অর্ধাঙ্গিনী শ্রীমতী রূপা সুন্দরীই দায়ী তা বলা শক্ত। বুদ্ধিরাম মানুষটা স্বভাব সজ্জন, যতক্ষণ না তার লেজে পা পড়ে। রূপা তীব্র স্বভাব, কিন্তু ধর্মভীরু। অতএব বুড়ি কাকির পক্ষে রূপার খড়খড়ে মেজাজ যত না পীড়াদায়ক, ভাসুরপোর ভালো মানুষীপনা তার চেয়ে অনেক বেশি তেতো। বুদ্ধিরামের মনে মাঝে মাঝে কৃতকর্মের জন্য অনুশোচনা আসত। মনে হতো, আহা, এই সম্পত্তির দৌলতেই আমি গণ্যমান্য হয়ে বসেছি। দুটো মুখের কথা খরচ করা, স্তোক দেওয়া, কি মন ভোলানো, এসবে তার বিশেষ আপত্তি ছিল না। কিন্তু পয়সা খরচ হবার ভয়ে তার সব শুভ সংকল্প দমে যেত। তাই ঘরে বাইরের লোকজন কেউ এলে কাকি বুড়ি হয়তো তার সামনেই সানাইয়ের পোঁ ধরে দিল। তখন আর বুদ্ধিরামের মাথার ঠিক থাকে না, বুড়িকে আচ্ছা মতন দাবড়ে দেয়। ছেলেপুলেদের স্বভাবতই বুড়ো বুড়িদের উপর কেমন একটা জাত আক্রোশ থাকে। তাই মা বাপের ওই রীতি দেখে আরো প্রশ্রয় পায়। বুড়িকে জ্বালিয়ে খায়। কেউ চিমটি কেটে পালায়, কেউ কুলোকুচো করে গায়ে ছিটিয়ে দেয়। কাকি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে, কিন্তু সবাই জানে বুড়ি খালি খাবার জন্যেই কাঁদে। কাজেই তার বিলাপে কেউ কান দেয় না। আবার কখনো যদি খেপে গিয়ে চ্যাংড়া চেংড়িদের গালাগাল দেয়, তাহলে উল্টো বিপত্তি। স্বয়ং গৃহকর্ত্রী হয়তো ঘটনাস্থলে এসে হাজির হল। সেই ভয়ে বুড়ি তার জিভ বড় একটা আলগা হতে দেয় না। যদিও উপদ্রব শান্তির সেটাই খানিকটা সার্থক উপায়। গোটা পরিবারের মধ্যে কেবল একটি প্রাণীর বুড়ির উপর আন্তরিক দরদ ছিল, সে বাড়ির ছোট মেয়ে লাভলি। 2 মারকুটে ভাইয়ের ভয়ে সে তার ভাগের মোয়াটা নাড়ুটা নিয়ে বুড়ির ঘরে পালিয়ে আসত, সেখানে বসেই খেত। জায়গাটা মোটামুটি নিরাপদ।
বুড়ি একটু হ্যাংলামি করে ভাগ বসালেও ভাইগুলোর মতন ডাকাতি তো করবে না। তাই আত্মরক্ষার জৈব তাগিদ থেকে দুজনের মধ্যে একটা খাঁটি সহানুভূতি গড়ে উঠেছিল। সেদিন রাত্রির বেলা বুদ্ধিরামের বাড়িতে উৎসব। সানাই বাজছে। গ্রামের ছেলের দল অবাক হয়ে শুনছে। অতিথি অভ্যাগতরা খাটিয়ায় বসে বিশ্রাম করছেন। নাপিতরা দলাই মলাই করে দিচ্ছে। কাছে দাঁড়িয়ে ভাট পদাবলী শোনাচ্ছে। রসজ্ঞ অতিথিরা বা বা করছেন। শুনে ভাট খুশিতে অযথা ডগমগ হয়ে উঠছে, যেন তাকেই তারিফ করা হচ্ছে। ইংরেজি পড়া দু একজন যুবক রয়েছেন, তাঁরা উদাসীন। এসব গেঁয়ো কাণ্ড কারখানার মধ্যে থাকা কি কোনো কথা বলা তাঁদের প্রেস্টিজের পরিপন্থী বলে মনে করেন। আজ বুদ্ধিরামের বড় ছেলের তিলকের উৎসব। ভেতর বাড়িতে মেয়েরা গান গাইছে। রূপা অতিথিদের জন্য রান্নার আয়োজনে ব্যস্ত। ভিয়েন বসেছে। কোথাও পুরি ভাজা হচ্ছে, কোথাও কচুরি, কোথাও কড়াইয়ে রসের জাল হচ্ছে। একটা পেল্লায় হাঁড়িতে মশলাদার তরকারি চেপেছে। চারদিকে ঘি আর মশলার সুগন্ধ ম ম করছে, লোকের খিদে বাড়িয়ে দিচ্ছে। কাকি বুড়ি তার কুঠুরির এক কোণে পড়ে রয়েছে, শোকতাপের জ্বালার মতন নিঃসঙ্গ। রান্নাঘরে সুরভি তাকে থেকে থেকে উতলা করে তুলছে। মনে মনেই বলছে, পুরি কচুরি কি আর আমায় দেবে? দেবে না হয়তো। এতখানি রাত হলো, কেউ খাবার নিয়ে এলো না। মনে হচ্ছে সকলের খাওয়া দাওয়া চুকে গেছে, আর হয়তো কিছু বাঁচেনি। ভেবে ভেবেই বুড়ির কান্না পাচ্ছে, কিন্তু অকল্যাণের ভয়ে কাঁদতে পারছে না। আহারে, কি মিষ্টি গন্ধ! আর আমার কথা কারুর খেয়াল আছে? দুটো শুকনো রুটি, তাই সময়ে পাতে পড়ে না, তা আবার লুচি পুরি জুটবে, সেই ভাগ্যে কি আমার? ভেবে ভেবে কান্নায় বুক ফুলে ওঠে। মনে হয় কলজেটা বুঝি ফেটেই যাবে। তবু রূপার ভয়ে মুখ বুজে চুপ করে বসে থাকে। বুড়ি চুপ করে বসে বসে এইসব দুঃখের কথা ভাবে, আর ওদিকে ভিয়েনের ঘিয়ের গন্ধ, রসের গন্ধ মনকে স্থির থাকতে দেয় না। থেকে থেকে জিভে জল আসে। কতদিন লুচি পুরি খায়নি। তার আস্বাদ মনে করে ভেতরটায় কেমন সুড়সুড়ি লাগে। কাকে ডাকা যায়? ছোট খুকিটা অন্যদিন ঘুরঘুর করে, আজ আর দেখা নেই। ছোঁড়া দুটো রোজ সারাক্ষণ জ্বালিয়ে মারে, আজ তাদেরও টিকি দেখতে পাচ্ছে না। সব গেল কোথায় কে জানে। মনে হয় আজ বাড়িতে একটা কিছু হচ্ছে। বুড়ির কল্পনায় পুরীর ছবি ভাসতে থাকে। লাল লাল গরম গরম ফুলকো। রূপা খুব ভালোই আয়োজন করেছে। কচুরির ময়দায় জোয়ান আর এলাচের ময়েন দেওয়া হয়েছে। আহা, একখানা পেলেও একটু হাতে করে দেখে। একবার হেসেলে গিয়েই দেখবে নাকি? কড়াইয়ের সামনে বসে বসে দেখা, তার মজাই আলাদা। ছ্যাঁক ছ্যাঁক কলকল করে ভাজা হচ্ছে। কড়াই থেকে গরম গরম ছেঁকে তুলে পরাতে রাখা হচ্ছে। তার দৃশ্যই আলাদা। ফুলদানির ফুলও ফুল, আবার বাগানের সাজানো কেয়ারির ফুলও ফুল। তফাৎ কত! এইসব ৭-৫ ভেবে বুড়ি উবু হয়ে বসে। হাতে ভর দিয়ে থপথপ করে অতি কষ্টে চৌকাঠ পেরিয়ে প্রায় হামা টানতে টানতে গিয়ে ভিয়েনের কড়ার পাশে চেপে বসে। ধৈর্য ধরে বসে থাকে।
পেটুক কুকুর যেমন ভোজনরত মানুষের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, তেমনি করে। রূপার কাজের অন্ত নেই। এ ঘর ও ঘর করছে, রান্না দেখছে, ভাঁড়ার সামলাচ্ছে। কেউ দৌড়ে এসে বলছে মহারাজ মন্ডাই চাইছে, তাকে মন্ডাই বার করে দিচ্ছে। কেউ বলছে ভাট এসে দাঁড়িয়ে রয়েছে, ভাটকে সিধে বার করে দিচ্ছে। আর একজন এসে বলছে রান্নার তো এখনো দেরি আছে, একটু ঢোল দোতারা দাও, বাজাবো। বেচারা একলা হাতে সব তদারক করে বেড়াচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে, অস্থির হচ্ছে, উত্তক্ত হচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু রাগ করবে কখন? মরবার ফুরসত পাচ্ছে না। তাছাড়া রাগারাগি করাটা ভালো দেখায় না। পাড়ার মেয়েরা ভাববে বাড়িতে একটা কাজ হচ্ছে, তাতে একটু গায়ে আঁচ লেগেছে কি না লেগেছে, রেগেই খুন হচ্ছে। তেষ্টায় গলা কাঠ, গরমে নাকাল। তা এমন একটু ফাঁক পাচ্ছে না যে এক ঢোক জল গলায় ঢালবে, কি একটু পাখাটা টেনে বসবে। আবার ভাবনাও আছে, একটু চোখের আড়াল হয়েছে কি জিনিসপত্র চক্ষুদান হয়ে যাবে। এই যখন অবস্থা, তখনই নজরে পড়ল খুড়শাশুড়ি বুড়ি এসে ভিয়েনের কড়ার পাশে চেপে বসেছে। দেখেই গা জ্বলে গেল। যাবারই কথা, এমন বেয়াক্কেলে বুড়ি। আশেপাশে পাড়ার লোক গিজগিজ করছে, কি বলবে কি ভাববে কোনো বিবেচনাই নেই। ব্যাঙ যেমন লাফ দিয়ে পড়ে কেঁচো ধরে, রূপা তেমনি করে কাকি বুড়ির উপর পড়ল। দু হাত দিয়ে ঝাঁকুনি দেয় আর বলে অমনি পেটে আগুন লেগেছে? উফ, পেট না রাবণের চিতা? বলে দিয়েছি 1000 বার, ঘরে বসে থাকবে, বেরোবে না। ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছে না? দৌড়ে এসেছে উঠোনে। এখনো কুটুম সাক্ষেত বাইরের লোকের পাত পড়ল না, ঠাকুরের ভোগ দেওয়া হলো না, এর মধ্যেই নোলা সকসকিয়ে উঠেছে। অমন নোলায় আগুন ধরিয়ে দিতে হয়। সারাদিন না খেয়ে থাকতে হলে না জানি কার হাঁড়িতেই গিয়ে মুখ দেবে। পাড়ার লোক দেখলে বলবে কি যে বুড়িটা বোধহয় খেতে পায় না, তাই ছোঁক করে বেড়াচ্ছে। ডাইনি মরেও না, মাচাও ছাড়ে না। গোষ্ঠীর নাম ডোবাবে, পাড়া শুদ্ধ লোকের সামনে নাক কান কাটাবে, তবে চিতায় উঠবে। এত যে গেল দিবারাত্রির, যায় কোথায়? শিগগির ওঠো, ভালো চাও তো চুপ করে গিয়ে ঘরে বসে থাকো। যখন বাড়ির সবাই খেতে বসবে তখন তুমিও পাবে। তুমি এমন কেউ পটের ঠাকুর নও যে আর কেউ মুখে জল দিক না দিক তোমার পুজো আগে সারতে হবে। বুড়ি ঘাড় হেঁট করে রইল, কাঁদল না, একটা আওয়াজ বের করল না। তারপর আস্তে আস্তে গুঁড়ি মেরে মেরে নিজের কুঠুরিতে গিয়ে ঢুকল। রূপার কর্কশ ভাষণ আর রুক্ষ ভঙ্গিতে এমন একটা চুম্বক ছিল যে বুড়ি স্নায়ুর সব প্রতিরোধ শক্তি হারিয়ে ফেলে একেবারে জবুথবু হয়ে গেল। নদীতে ধস নামলে পাড়ের বড় পাথরের চাঙড় যখন ঝপাং করে পড়ে, তখন সব জল সেই জায়গায় দৌড়য়। বুড়ির মগজ জুড়ে এখন কেবল বউয়ের বকুনির ঝনঝনা। পরিবেশনের প্রস্তুতি হচ্ছে। উঠোন জুড়ে পাতা পড়েছে। অতিথি কুটুমরা খেতে বসলেন। বৌঝিয়ের দল যেওনার গীত গাইছে। নাপিত কাহার চাকর বাকর যারা সব মেহমানদের সাথেই এসেছে, তারাও বসেছে একটু দূরে, একটু ব্যবধান, কিন্তু একই পংক্তি। কাজেই সকলের খাওয়া না হলে কেউ আগে উঠতে পারবে না, এই শিষ্টাচার। অভ্যাগতদের ভেতর যারা একটু লেখাপড়া জানা,
তারা লোকজনদের বিলম্বিত ভোজন নিয়ে একটু ভ্রুকুটি করছেন এবং একসঙ্গে উঠব বলে এই অহেতুক বসে থাকার সাবেক প্রথার কিছু মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না। ঘরে ঢোকার পর কাকি বুড়ির মনে খুব ঘেন্না এলো। আমি কোথা থেকে কোথায় নেবেছি, ছি। রূপার উপর রাগ হলো না, নিজের অধৈর্যের উপর ক্ষোভ হলো। সত্যিই তো, বাইরের লোকের এখনো খাওয়া হয়নি, বাড়ির লোক গিলতে বসবে কি? আমার এতটুকুও তর সইল না, লোক হাসালুম। ছি ছি, আর নড়ছি না, কেউ ডাকতে না এলে আর যাব না। মনে মনে সংকল্প করে বুড়ি বসে রইল। কখনো ডাক পড়বে, ভেতরে ভেতরে তারই প্রতীক্ষায় আকুল হয়ে রইল। মনকে বোঝায়, কিন্তু মন বাগ মানে না। বাতাসে ঘিয়ের সুবাস ভেসে আসে, মন আবার অধীর হয়ে ওঠে। এক এক পল এক এক যুগের মতো দীর্ঘ মনে হয়। এতক্ষণে নিশ্চয়ই পাত বিছানো হয়েছে, অতিথি সুজন সব এসে গেছে, নাপিত সকলকে হাত পা ধোবার জল দিচ্ছে। এবার মনে হয় লোকে আসনে বসেছে, যে ওনার গাওয়া শুরু হয়েছে। ভাবতে ভাবতে বুড়ি মনকে ভোলানোর জন্যে একটু শুয়ে পড়ে, গুনগুন করে গান করতে থাকে। আবার ভাবে, গাইতে গাইতে বুঝি দেরি হয়ে গেল, কই কারো কোনো সাড়া পাচ্ছি না তো। এতক্ষণে তাহলে সবাইকার খাওয়া হয়ে গেছে? খেতে কি আর মানুষের এত দেরি হয়? কই কেউ তো ডাকতে এলো না, কে জানে ডাকবে কিনা। রূপা রেগে গেছে, হয়তো ভাবছে ডাকতে হবে কেন, কুটুম নাকি, ঘরের লোক, খিদে পেলে নিজেই আসবে। বুড়ি যাবে বলে আবার উঠে বসে। মনে মনে স্বপ্ন দেখে, ওই তো এক্ষুনি লুচি তরকারি পাতে পড়বে। ভাবতেই জিভে জল এসে যায়। মনে মনে নানান রকম করে চাখে। আগে তরকারি দিয়ে পুরি খাবো, তারপর দই মিষ্টি দিয়ে, কচুরি খেতে হয় রায়তার সঙ্গে, তবে তো জিভে স্বাদ লাগে। আমি বাবু চেয়ে চেয়ে খাবো, তা তোমরা ভালোই বলো আর মন্দই বলো। লোকে বলবে বুড়ির আক্কেল নেই, নোলা সামলাতে পারে না, এই তো। তা বলুক গে, একদিন পরে লুচি জুটেছে, জিভে ঠেকিয়ে কি উঠে আসবে নাকি? আবার উবু হয়ে বসে হাতের তেলোয় ভর করে ব্যাঙের মতন থপথপিয়ে উঠোনে চলে আসে। হা ভগবান, পোড়া লোভ আবার ভীমরতি ধরিয়েছে। কারুর খাওয়া হয়নি, লোকজনের এখনো খাওয়া শেষ হয়নি, সবে 1-8 ডজনের হয়েছে। তারা কেউ আঙুল চাটছে, কেউ টেরছা চোখে তাকিয়ে দেখছে অন্যের পাত খালি হয়েছে কিনা। কেউ চিন্তিত, পাতায় দুটো কচুরি পড়ে রইল, ভেতরে চালান করতে পারলে বড় ভালো হতো। কেউ দই খেয়ে জিভ দিয়ে চকচক টকটক শব্দ করছে, আর এক দোনা চাইবে কিনা ভাবছে, দ্বিধা সংকোচ করছে। ঠিক এমনি সময়ে কাকি বুড়ি উঠোনে গিয়ে হাজির, একেবারে কজনের মাঝখানে। তারা চমকে পাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, হইচই করে ওঠে। আরে আরে, এ বুড়িটা কে রে? এ কোত্থেকে এলো? দেখিস দেখিস, ছুঁয়ে না দেয় কাউকে। কাকিকে দেখে বুদ্ধিরামের মাথায় আগুন জ্বলে ওঠে। পুরীর থালা হাতে নিয়ে পরিবেশন করতে যাচ্ছিল। থালাখানা সেইখানে আছড়ে ফেলে দিয়ে
রক্তচোষা মহাজন গা ঢাকা দিয়ে বেড়ানো জোচ্চোর ঘাতককে দেখলে যেমন ক্যাঁক করে টুঁটি টিপে ধরে, হুবহু তেমনি করে লাফ দিয়ে এসে কাকির উপর পড়ে। তার হাত দুখানা ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে অন্ধকার কুঠুরির ভেতর আছাড় মেরে ফেলে দেয়। বুড়ির অনেক আশার সাজানো বাগান এক ঝড়ে তছনছ হয়ে যায়। নিমন্ত্রিতগণ খেয়ে দিয়ে বিদায় নিলেন। বাড়ির সবাইয়ের খাওয়া দাওয়া সারা হলো। বাজনদারেরা খেলো, ধোপা মুচি মায় ম্যাথরদের পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেল। কিন্তু বুড়িকে কেউ ডাকতে এলো না। বুদ্ধিরাম আর রূপা দুজনেই স্থির করেছিল যে বুড়ির বেহায়াপনার একটু শাস্তি হওয়া দরকার। তার বুড়ো বয়স, অথর্ব দশা, বুদ্ধিভ্রংশ অবস্থার প্রতি তাদের কোনো অনুকম্পা জাগল না। একমাত্র লাভলির বুকের ভেতরটা বুড়ির জন্য মুচড়ে মুচড়ে উঠতে লাগল। বেচারির বুড়ির উপর আন্তরিক টান ছিল। মেয়েটার মনটা ভারী নরম। ওই বয়সে ছেলে মেয়েদের যেটুকু চপলতা থাকে ওর তাও ছিল না। আজ আনন্দের দিনে দুবার মা আর বাবা বুড়িকে অমন নির্দয় হয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ায় তার কচি মনে বড্ড লেগেছিল। মা বাপের উপর মনটা বিরূপ হয়েছিল। কি হয়েছে, কাকিকে কটা পুরি দিলে? নেমন্তন্নের লোকেরা কি সবগুলো খাবে? তাদের আগেই যদি বুড়ো মানুষকে দুখানা দাও, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ভেবেছিল কাকির কাছে গিয়ে একটু আদর করবে, কিন্তু মায়ের ভয়ে পারেনি। সে তার ভাগেরটা না খেয়ে লুকিয়ে পুতুলের বাক্সই রেখে দিল কাকিকে দেবার জন্যে। লাভলি মনে মনে অধীর হয়ে উঠল। কাকি বুড়ি আমি ডাকলেই উঠে বসবে। তারপর পুরি দেখলে কি আনন্দই হবে বুড়ির। আমায় কত আদর করবে, খুব মজা হবে। রাত 11টা বেজে গেছে। রূপা উঠোনে শুয়ে ঘুমোচ্ছে। লাভলির চোখে ঘুম নেই। কাকিকে পুরি খাওয়াবে সেই আনন্দে। পুতুলের প্যাঁটরাটা হাতে নিয়ে শুয়ে আছে। মা ঘুমিয়ে পড়েছে সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো। উঠল তো, এবার ভাবনা যায় কি করে। সারা বাড়ি অন্ধকার, সবাই ঘুমোচ্ছে। খালি উনুনগুলোতে একটু একটু আংড়া পড়ে আছে, তারই একটু মিটমিটে আলো। আর উনুনের পাশে একটা কুকুর শুয়ে ঘুমোচ্ছে। উঠোনের ওপাশের দোরের সামনাসামনি একটা নিম গাছ। লাভলির সেই গাছের দিকে চোখ গেল। মনে হলো নিম গাছের ডালের উপর হনুমানজি বসে রয়েছেন। সেই লেজ, সেই গদা স্পষ্ট দেখতে পাচ্ছে। ভয়ে চোখ বুজিয়ে ফেলে লাভলি। ইতিমধ্যে কুকুরটা জেগে উঠে ঘেউ ঘেউ করে। লাভলির এবার সাহস হয়। কটা ঘুমন্ত মানুষের বদলে একটা জাগা কুকুর ওকে অনেক ভরসা দেয়। পুতুলের বাক্সটা বগলে চেপে লাভলি পা টিপে টিপে কাকি বুড়ির ঘরের দিকে এগোয়। বুড়ি অনেকক্ষণ ঘরের মেঝে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর আস্তে আস্তে ঘোর কাটতে একটু একটু করে সব মনে পড়ল। কে একজন তার হাত দুটো খুব জোরে চেপে ধরেছিল। ব্যাস, তারপরেই যে কি হলো, কে যেন তাকে পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। ওর হাত পা বারবার পাথরে ঠুকে যাচ্ছিল। তারপরেই কেউ ওকে পাহাড়ের উপর থেকে তুলে আছড়ে দিল। আর কিছু মনে নেই, সব অন্ধকার।
কিন্তু এখন কি হবে? বুঝতে পারছে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তার ভাগ্য ঘুমোচ্ছে। এদিকে পেটে চিতা জ্বলছে। কি খাবে, রাতটা কি করে কাটবে? ওদের একটু দয়াও হলো না যে বুড়িটা কবে বলতে কবে মরে যাবে, তার মনে কষ্ট দিয়ে কি হবে? পেটে দুটো দেওয়া, এ বই আর তো কিছু চাই না তোদের কাছে। তার জন্যে আমার এই দুর্দশা করলি? আমি অথর্ব হয়েছি, কানা কালা বুড়ি, চোখে দেখি না, কানে শুনি না, বুঝতে পারিনি খাবার জায়গায় গিয়ে পড়েছি। তা বুদ্ধিরাম তো বলতে পারতো যে কাকি এখন ঘরে যাও, পরে এসো। তা নয়, সকলের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে এলো, আর এমন করে আছাড় মারল। দুখানা লুচির জন্যে বউ সবার সামনে গালাগাল দিল, ছেলে ধরে মারল। এত দুর্গতি করেও ওদের পাষাণ প্রাণ গলল না। বাড়ির সবাই খেলো, কুকুর বেড়ালটাও খেলো, শুধু আমায় সারা রাত না খেতে দিয়ে ফেলে রেখে দিল। আর নিশ্চয়ই কিছু বাঁচেনি, বাঁচলেও কি আর এখন কেউ দিতে আসবে? কাকি হতাশ হয়ে শুয়ে পড়ল, কান্নায় গলা বুজে এলো, তবু কাঁদল না। বাড়িতে লোক এসেছে। হঠাৎ কানে এলো, কাকি ওঠো, পুরি এনেছি তোমার জন্যে। লাভলির গলা। বুড়ি ধর্মড়িয়ে উঠে বসল, দু হাতে জড়িয়ে ধরে নাতনিকে কোলে বসায়। লাভলি পুতুলের কৌটো থেকে পুরি বার করে ঠাকুমার হাতে দেয়। বুড়ি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর মা দিলে বুঝি? লাভলি বলে, না, আমি আমার ভাগেরটা নিয়ে এসেছি। কাকি পুরীর উপর হুমড়ি খেয়ে পড়ল। 5 মিনিটে প্যাঁটরা খালি। লাভলি জিজ্ঞেস করে, কাকি পেট ভরেছে? দারুণ গ্রীষ্মে 2 ফোঁটা ইলশে গুঁড়িতে গরম আরো বেড়ে যায়। বুড়ির ওটুকুতে কি হবে? খিদে আরো বেড়ে গেল। বলে, না রে মা, তোর মার কাছ থেকে আর খান কয়েক চেয়ে আন। লাভলি বলে, মা ঘুমোচ্ছে, ঘুম ভাঙালে মারবে। কাকি পুরীর মোড়কটা ঝেড়ে ঝেড়ে টিপে টুপে দেখে, ঝুড়ো গুঁড়ো যা লেগেছিল চেটে চেটে খায়, ঠোঁট দিয়ে জিভ চাটে, চুকচুক শব্দ করে। বুড়ির মন ক্রমেই অধীর হয়ে ওঠে। আরো কটা পুরি না পেলে উতলা মন আর শান্ত হবার নয়। তার সংযমের বাঁধন ভেঙে পড়েছে। 2 খানা লুচি যেন তপ্ত বালির কড়ায় 2 ফোঁটা জল। মদের ভাবনা যেমন মাতালকে আতুর করে তোলে, তার হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যায়, বুড়ির সেই অবস্থা হলো। লাভলির হাত দুটো 2 হাতে চেপে ধরে বলে, তুই আমায় একবার নিয়ে চল তো মা উঠোনে, যেখানে নেমন্তন্নর পাত পড়েছিল। লাভলি বুড়ির মতলব অত বুঝতে পারে না। বুড়িকে ধরে ধরে উঠোন পার করে এঁটো পাতার রাশের পাশে বসিয়ে দেয়। কাণ্ডজ্ঞানহীন ক্ষুধার্ত বৃদ্ধা আস্তাকুড়ের রাশিকৃত উচ্ছিষ্ট ঘেঁটে ঘেঁটে পাত কুড়োনো পুরীর টুকরো তুলে অম্লান বদনে মুখে দেয়। আহা, কি স্বাদ! কচুরিগুলো কি চমৎকার খেতে!
কি খাস্তা, কি মোলায়েম। বুড়ির ভীমরতি হয়েছে, কিন্তু তার মধ্যেও খেয়াল আছে যে যা করছি তা ঘোর অন্যায়। আমি অন্যের ইঁটো পাতা চাটছি, কিন্তু বুড়ি নিরুপায়। বার্ধক্য, অন্তিম লালসার কাল। বাসনা একটিমাত্র ইন্দ্রিয়কে কেন্দ্র করে ঘনীভূত হয়। কাকি বুড়ির বাসনা তার জিভে এসে সংহত হয়েছে, তার উপায় নেই। ঠিক এই সময়ে রূপা চোখ মেলে, ঠাহর করে বোঝে যে লাভলি পাশে নেই। চমকে ওঠে, চার পাইয়ের নিচে উঁকি মারে, যদি পড়ে টড়ে গিয়ে থাকে। কোথাও খুঁজে না পেয়ে উঠে বসে। হঠাৎ নজরে পড়ে লাভলি ইঁটো পাতার রাশির পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে, আর কাকি বুড়ি পাতার উপর হুমড়ি খেয়ে চেটে চেটে খাবারের উচ্ছিষ্ট খুঁটে খাচ্ছে। রূপার হৃৎপিণ্ডে প্রচণ্ড ধাক্কা লাগল। অন্যের উচ্ছিষ্ট ফেলে দেওয়া পাতা আদার থেকে কুড়িয়ে খাচ্ছে ওর শাশুড়ি, ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণের স্ত্রী, বিধবা। হা ঈশ্বর! রূপা থরথরিয়ে কেঁপে ওঠে। মনে হয় ওর পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। এবার প্রলয় আসবে, সব ভেসে যাবে, এ সংসার ছারখার হয়ে যাবে। রাগ নয়, বিস্ময় নয়, অথই শোকে, বিস্তর অনুশোচনার আগুনে আর প্রচণ্ড ভয়ে রূপা যেন পাথর হয়ে যায়। অনুতাপে, অনুকম্পায়, বেদনায় ওর দু চোখ ভরে ওঠে। তারায় ভরা অনন্ত অন্ধকার আকাশের দিকে হাত জোর করে রূপা আকুল হয়ে কেঁদে ওঠে। আমি মহা পাপ করেছি দয়াময়, আমাকে ক্ষমা করো, আমার সন্তানদের দয়া করো, এই অধর্মের শাস্তি আমাদের দিও না, আমার সর্বনাশ হয়ে যাবে। নিজের স্বার্থপরতা আর নীচতার চেহারা দেখে রূপা আঁতকে উঠেছে। নিজেকে নিজে বলে, ছি ছি ছি, যার সম্পত্তির আয় সংসারের সবাইয়ের ভোগে লাগছে তার এই দুর্গতি, আর আমিই তার মূল। হে ভগবান, আমি অন্ধ, আমার পাপ তুমি নিও না দয়াল, আমায় রক্ষা করো, আমি পাতকী। আজ আমার ছেলে তিলকের শুভ কাজ, এত শ শ লোক খেয়ে গেল, আমি তাদের হুকুমের বাঁধির মতো খাটলুম, নাম যশের আকাঙ্ক্ষায় শ শ টাকা খোলামকুচির মতো খরচ করলুম। কিন্তু যার দৌলতে এ সংসারে আমদানি, উৎসবের অন্তে তাকে স্বেচ্ছায় অভুক্ত রাখলাম। তাকে, এক নিষ্ঠাবতী ব্রাহ্মণের বিধবাকে, আজ শেষ বয়সে আস্তাকুড়ির উচ্ছিষ্ট খুঁটে খেতে বাধ্য করলুম। আমার এ অপরাধের কি প্রায়শ্চিত্ত আছে? রূপা উঠে প্রদীপ জ্বালে, ভাঁড়ার ঘরের দোর খুলে যাবতীয় খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে খোড়শাশুড়ির কাছে এসে দাঁড়ায়। মধ্যরাত্রির আকাশে তারার পিদিম সাজিয়ে দেবতারা হয়তো কোনো উৎসবে মত্ত, কিন্তু তাদের হর্ষকে ম্লান করে দিল কাকি বুড়ির অজস্র অনাবিল আনন্দ, যখন দেখল রূপা তার সামনে খাবারের থালা হাতে দাঁড়িয়ে। বাষ্পরুদ্ধ কণ্ঠে রূপা বলল, কাকি,
ওঠো, খেয়ে নাও। আমার আজ বড় অন্যায় হয়ে গেছে, তুমি রাগ দুঃখ করো না। ভগবানকে একটু ডাকো, যেন তিনি আমায় ক্ষমা করেন। অপাবৃদ্ধ শিশুরা যেমন মেঠাই মন্ডা পেলে মার বকুনি সব ভুলে গিয়ে আনন্দ করে, বুড়িও তেমনি সব লাঞ্ছনা অনাদর মুহূর্তে ভুলে গিয়ে খাবারের থালায় মশগুল হয়ে পড়ল। তার প্রতি রোমকূপ যেন হর্ষোচ্ছ্বাসে মুখর হয়ে উঠল। তার চোখে মুখে সর্বাঙ্গে অকৃত্রিম কল্যাণ কামনার বিচ্ছুরণ ঘটতে লাগল। রূপা বসে বসে এই স্বর্গীয় আনন্দের দৃশ্য দু চোখ ভরে পান করতে লাগল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।